কবি নজরুলের বিদ্রোহী কবিতা এবং বিদ্রোহের বিভিন্ন বয়ান শুনেছি। রিসেন্ট যে মুভমেন্ট হয়েছে 5ই আগস্ট জুলাই বিপ্লবে, এবং আমাদের সুন্নিয়তের যে আজকে গণদাবি, সেখানেও কিন্তু নজরুল অনেক আগেই বিষয়গুলো তুলে গিয়েছেন। উনি আফসোস করেছেন বারবার, ইসলামের রবি জ্যোতি তার আজ দিনে দিনে বিমলিন, সত্যের আলো নিবিয়া জ্বলিছে জোনাকির আলোক্ষীণ। উমর ফারুক আখিরি নবিরগ দক্ষিণ বাহু, আহ্বান নয় রূপ ধরে এসো গ্রাসে অন্ধতা রাহু। ইসলাম রবি জ্যোতি তার আজ দিনে দিনে বিমলিন, সত্যের আলো নিবিয়া জ্বলিছে জোনাকির আলোক্ষীণ। অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তখ্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে কষি। আমি এই মৌলিদ সেলিব্রেশন যারা আয়োজক, তরুণ ইসলামিক স্কলার, তাদের অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরাও আজকে সবাই এখানে একত্রিত হয়েছি মূলত একাত্মতা পোষণ করার জন্য, বুঝার জন্য, শোনার জন্য। আমার পরিচয় দেওয়া হয়েছে, আমি আইনজীবী, এটা আমার প্রথম পরিচয় দিই। সেকেন্ডলি আমি রাজনীতিবিদের পরিচয় দিই, এবং সম্প্রতি আহলে সুন্নাত ওয়াল জামাতের যে ঐক্য প্রক্রিয়ায়ও আমাকে সম্পৃক্ত করা হয়েছে। সার্বিক বিষয় নিয়ে আমরা অবগত আছি। আমিও তরুণ প্রজন্মের একজন হিসেবে সার্বক্ষণিকভাবে কনস্ট্রাকটিভ ওয়েতে আহলে সুন্নাত ওয়াল জামাতকে কীভাবে বাংলাদেশের সার্বিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে প্রচেষ্টার একজন ক্ষুদ্র কর্মী। তো আজকের এই আয়োজন, ওনাদের উদ্যোগকে আমি স্বাগত জানাই। আমি প্রত্যাশা ব্যক্ত করতে চাই, আমাদের জুলাই বিপ্লবের পরে 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান বাংলাদেশের তরুণ প্রজন্ম দেখিয়ে দিয়েছে, সমস্ত একেবারে একটা রাষ্ট্র যখন রাষ্ট্র কাঠামো একেবারে ভেঙে পড়েছে, সে অবস্থায় তরুণ সমাজ, ছাত্র সমাজ এই দেশকে আলোর পথ দেখিয়েছে, ঠিক কিনা? নিরাশা, হতাশা যখন মানুষ একেবারেই নিজের উপর কনফিডেন্স হারিয়ে ফেলেছে, ঠিক সে মুহূর্তে তরুণ সমাজ জেগে উঠেছে। আমি আজকের এই সেলিব্রেশনকে ওরকম একটা উপলক্ষ হিসেবে মনে করতে চাই, যে আসুন আমরা সবাই একসাথে কাজ করি, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। তবে আমরা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের স্লোগানে একত্রিত হলে আমাদের এই অডিটোরিয়াম সবসময় মুখরিত করে তুলি। তবে অনেক ক্ষেত্রে যারা কাজ করে তারা নীরবে নিবৃতে করে। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি বিভিন্ন সংগঠন কৌশল অপকৌশলের মাধ্যমে নীরবে নিবৃতে অনেক কিছু করেছে, অনেক কিছু ঘটাচ্ছে। তো ওই জায়গায় আজকের এই আয়োজন থেকে আমি আহ্বান জানাতে চাই, আমরা মাহফিল আনুষ্ঠানিকতায় অনেক সময়, শক্তি, সাহস, সামর্থ্য, সক্ষমতা ব্যয় করেছি। আসুন আমরা সত্যিকার অর্থে অ্যাকশন প্ল্যান গ্রহণ করে এগিয়ে যাই। আমি একটা মানবাধিকার সেমিনারে ছিলাম, ইরানের একজন স্কলার, হিউম্যান রাইটস স্কলার, উনি বলেছেন, মানবাধিকার নিয়ে অনেক কথাবার্তা বলছিল, ওনার একটা কথা আমার মনে পড়ছে, উনি বারবার বলছিলেন, মানবাধিকার নিয়ে এত কথা বলার প্রয়োজন নাই, নো লেকচার, ডু ইট। তো আমারও আজকে সুন্নি অঙ্গনে আমাদের আসলে যে বিষয়টা, সবাই আমরা অভিযোগ, সবাই অনুযোগ করি, সবাই দাবি জানাই। কার কাছে দাবি জানাবো? কার কাছে দাবি জানাবো? এখানে লেকচার দেওয়ার, দাবি জানানোর বিষয় নাই, ডু ইট, সবাইকে করতে হবে। আমরা সবাই ওয়ার্কার, সবাইকে একসাথে কাজ করতে হবে, যে যার জায়গা থেকে কাজ করতে হবে। ওই জায়গায় আমাদের সবচেয়ে বড় সংকট। আমাদের যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের, আমি শুধু 2টা লাইন বলে শেষ করব। ঐক্যের যে বিষয়টা বলা হয়েছে, আমি আমার ছোট ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে করি, এটা আমি ভুলও হতে পারি, সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অসংখ্য দরবার, অসংখ্য সংগঠন, অসংখ্য প্ল্যাটফর্ম রয়েছে। সবারই আকাঙ্ক্ষা, মনোবাঞ্ছা, আমরা একসাথে হয়ে গেলে অনেক কিছু হয়ে যাবে। এই বাংলাদেশ আমাদের, এই বাংলাদেশ অলিয়া উলিয়াদের। এখানে ইসলাম নিয়ে এসেছে আমাদের পূর্বসূরীরা, আমরা তাদের লিগেসি বহন করছি। তাহলে কেন আমাদের বারবার আর্তনাদ করতে হয়? এই কথাটা আমাদের যে অ্যান্টি গ্রুপ আছে তারাও আমাদেরকে বলে, যারা আমাদের সমমনা আছে তারাও আমাদেরকে বলে। সমস্যা কোন জায়গায়? সমস্যা একটা জায়গায়, আমরা সবাই যে যার জায়গায় ব্যক্তিগতভাবে খুবই ভালো আছি। আমি আবারও রিপিট করতে চাই, প্রত্যেকটা দরবার, প্রত্যেকটা সংগঠন
যে যার জায়গায় খুবই ভালো আছে, বাট সম্মিলিতভাবে উম্মার অধপতন হয়েছে ন্যাশনালি এবং গ্লোবালি। কুনতুম খায়রা উম্মা বলেছে কোরআন শরীফের মধ্যে, খায়রা উম্মা হিসেবে আমাদের অবস্থানে আমরা নাই। আমরা উম্মা নিয়ে অনেক কথাবার্তা বলি, দিন শেষে প্রত্যেকটা দরবার, প্রত্যেকটা প্ল্যাটফর্ম এবং আমরা প্রত্যেকটা ব্যক্তি আমরা নিজের স্বাচ্ছন্দ্য, নিজের ভালো থাকাকে নিশ্চিত করার পরে এরকম একটা প্ল্যাটফর্ম পেলে হয়তো আমরা কিছু কথাবার্তা বলে আমাদের দায়িত্ব শেষ করি। এই জন্য আহ্বান জানাই, আমরা যে যার জায়গা থেকে আজ থেকে প্রশ্ন করতে চাই, আমি আমার জায়গা থেকে কোন কন্ট্রিবিউশনটা করছি, এই প্রশ্ন রেখে যদি আমরা এগিয়ে যাই, ইনশাল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো। আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যের বিষয়ে যে মন্তব্য, যে অবজারভেশন, সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতকে আকীদা ভিত্তিক, আকীদাগতভাবে বেসিক নারায়ে তাকবীর রিসালাতের স্লোগানে আমরা সারা বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে আমরা আছি। বাট যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে আমরা সবাই একসাথে একই ছাতার নিচে পুরো বাংলাদেশ কাভার করা সম্ভব নয়। যে যার জায়গা থেকে আছে প্রত্যেকে যদি প্রত্যেকের অবদানকে, প্রত্যেকটা দরবারকে, প্রত্যেকটা ব্যক্তির অবদানকে আমরা যদি স্বীকৃতি প্রদান করি, মূল্যায়ন করি, সম্মান করি, আমরা সবাই একসাথে চলতে পারবো। বারবার বলা হয় একটা প্ল্যাটফর্ম, এই প্রচেষ্টা করা হচ্ছে, যত প্রচেষ্টাই করা হোক দেখা যায় বারবার ওই দেখা যায় একই ছাতার নিচে আসতে সমস্যা হয়ে যায়। বাট আমার বক্তব্য হচ্ছে আমরা সে উত্তরবঙ্গে হোক, দক্ষিণবঙ্গে হোক, পূর্বে হোক, পশ্চিমে হোক, কিংবা দেশের বাইরে হোক, নারায়ে তাকবীর রিসালাতের স্লোগান যার মুখ থেকে আসবে তার সাথেই আমরা থাকব, তাকেই সহযোগিতা করব, তাকেই সম্মান করব, তাকে রিকগনাইজ করব। আরেকটা পর্যবেক্ষণ দিয়ে শেষ করছি। আমাকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আইন সচিব হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। এই বাংলাদেশে আমরা সবাই আহলে সুন্নাত জামাতের যত বক্তব্যই আসে, আমরা সবাই বিভিন্ন সময়, কেউ আড়ালে, কেউ আবদালে, কেউ সরাসরি মঞ্চে, কেউ ফেসবুকে, রাজনৈতিক প্ল্যাটফর্মকে শক্তিশালী এবং ঐক্য করার জন্য আমরা আবেদন করে থাকি, আন্দোলন করে থাকি। এই ক্ষেত্রে আমার প্রশ্ন একটাই, যারাই আমরা আবেদন করি, যারাই দাবি দাওয়া জানাচ্ছি সারা বাংলাদেশের মধ্যে, 40 বছর হয়েছে, 30 বছর হয়েছে, 10 বছর হয়েছে, বিভিন্ন জনের বিভিন্ন আপনার বয়স হয়েছে, আমরা রাজনৈতিকভাবে এই আহলে সুন্নাত ওয়াল জামাতকে প্রতিষ্ঠিত করার জন্য আমি আমার জায়গা থেকে কতটা সময় ব্যয় করেছি, কতটা পরিকল্পনা করেছি, কি কি কাজ করেছি, আমাদের প্রশ্ন করতে হবে। এবং সত্যিকার অর্থে যদি আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হলেও আমি সুপ্রিম কোর্টের আইনজীবী, আমি এখানে খোলামেলা বলতে চাই, বাংলাদেশ সুপ্রিম কোর্টের যত আইনজীবী আছে ধরতে গেলে সবাই হয়তো একটা আওয়ামীপন্থী আইনজীবী অথবা বিএনপিপন্থী আইনজীবী, যে কোনো একটা প্যানেলের সদস্য। আমি ওপেনলি পাবলিকলি বলি, আমি এখনো পর্যন্ত জেলা জজ কোর্টে কিংবা বাংলাদেশের সুপ্রিম কোর্টে কোনো প্যানেলের সদস্যভুক্ত হয় নাই। হয়তো আমার মতো এক্সেপশনাল হয়তো পাওয়া যাবে না একটা দুইটা। এখন রাজনৈতিক ঐক্য এবং রাজনৈতিকভাবে ভিত্তি মজবুত করার যে কথা বলা হয়, আপনি আমাদের যে রিসালাত এবং খেলাফতের মডেল নিয়ে কোনো আলোচনা নাই, কথাবার্তা নাই, ডিসকাশন নাই। মদিনা রাষ্ট্রের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিউম্যান রিসোর্স উনি নিয়ে গিয়েছেন, আনসার এবং মুহাজিরদের যে সম্মিলন ঘটিয়ে একটা রাষ্ট্রের রূপরেখা প্রণয়ন করেছেন, আমাদের হিউম্যান রিসোর্স কি আছে? কিছু মাদ্রাসার স্টুডেন্ট যারা রয়েছে বাংলাদেশের মেইন স্ট্রিমের মধ্যে তাদের রাখা হয় নাই। বিশাল কওমি অঙ্গন, ওদের স্থান হচ্ছে মাদ্রাসা এবং মসজিদের মধ্যে। রাষ্ট্র পরিচালনার যে কাঠামোগুলো আছে ওখানে তাদের কোনো অ্যাক্সেস নাই। আলিয়া যে মাদ্রাসাগুলো আছে তাদেরকে স্বীকৃতি দেওয়া হলেও হয়তো এখনো পর্যন্ত বিসিএস পরীক্ষা দিতে পারে আলিয়া মাদ্রাসা থেকে, এখানে পারে না। আপনি একটা রাষ্ট্র পরিচালনার যে ম্যান পাওয়ার, হিউম্যান রিসোর্স, বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ মনে করা হয় হিউম্যান রিসোর্সকে। আহলে সুন্নাত ওয়াল জামাতে আমরা যখনই বসি, কথা বলি, আয়োজন করি, এখানে আলেম ওলামারা জাতির শ্রেষ্ঠ সন্তান, কিন্তু আলেম ওলামারা বাংলাদেশের প্রেক্ষাপটে সমাজ এবং রাষ্ট্র কাঠামোর মূল জায়গায় আলেম ওলামাদের স্থান কোথায়? রিসেন্ট আন্দোলন কি? শিক্ষা কারিকুলামে কোনো ইসলামিক স্কলার নেই, 10 জনের মধ্যে একজন আলেমের স্থান নেই। এই রাষ্ট্র কীভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের রাজনৈতিক প্ল্যাটফর্ম আপনি ভিত্তি মজবুত করবেন? বারবার বলা হয় ঘাটতি কোন জায়গায়, ঐক্য নাই, ঐক্য নাই। ঐক্য বিষয়টা হচ্ছে কেবল এটা হচ্ছে একটা, আমি মুখরোচক কথা বলতে চাই, এটা হচ্ছে একটা মুখরোচক কথা। আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে হিউম্যান রিসোর্স। আরেকটা কথা আসছে, আমাদের চ্যানেল লাগবে, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। কিরে ভাই, বিভিন্ন ব্যবসায়ী যখন ব্যবসা করে তখন সে একটা মিডিয়ার মালিক হতে চায়, কারণ তার অবৈধ ব্যবসাগুলো বৈধ করার জন্য।
পত্রিকার মালিক হতে চায় তার বিভিন্ন কার্যক্রমগুলো প্রপাগান্ডা যাতে না করা যায়, কাউন্টার দেওয়ার জন্য। আপনাকে এই প্রতিষ্ঠান, চ্যানেল, এগুলো আমি প্রয়োজনীয়তা ডিনাই করছি না। সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, রাজনৈতিক ভিত্তি করতে হলে হিউম্যান রিসোর্স সৃষ্টি করতে হবে, মানব সম্পদ। এখানে শুধু একজন ওই ডক্টর মাসুম বিল্লাহ একজন আছে মনে হয়, ঘুরে ফিরে দেখা যায় কিছুতে ডাকলে পাওয়া যায় ওনারে, সেও মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড হিসেবে কোনো রকম হয়তো আছে। আমি যখন বাংলাদেশের সুপ্রিম কোর্টে ডাকি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, ওরা আসতে বিব্রত বোধ করে। এই পরিবেশকে আমরা সৃষ্টি করতে পেরেছি আমাদের প্ল্যাটফর্মগুলোতে, আমাদের পরিবেশগুলোতে। তো লম্বা হয়ে যাচ্ছে, অনেক কথা বলার ছিল। আমি এই জন্য তারুণ্যের সংলাপ করতে চেয়েছিলাম ঢাকা এবং চট্টগ্রামে। তো মূল কথা হচ্ছে, রাজনৈতিকভাবে যদি এই রাষ্ট্রকে, এই জাতিকে আপনি যদি গাইড করতে চান, দায়িত্ব পালন করতে চান, এই উম্মাকে আপনাকে ধারণ করতে হবে। রসুল উম্মাকে ধারণ করেছেন, বারবার এসে শুধুমাত্র কিছু আনুষ্ঠানিকতার উপর বিতর্ক করে ওনার 64 বছরের জীবন উনি অতিবাহিত করেন নাই। উম্মার যেখানেই সমস্যা সেখানে আমার রসুল ঝাঁপিয়ে পড়েছেন। যুদ্ধের ময়দানে নেতৃত্ব দেওয়ার মতো বড় কঠিন কাজ আর কি হতে পারে? তো আমরা কোথায় আছি? তো সেই জন্য আমরা হিউম্যান রিসোর্স, রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে যতক্ষণ যাবৎ আপনার মানুষ থাকবে না, আপনি যতই চিল্লাপাল্লা করেন, যতই ঐক্য করেন, আমি সবগুলো সংগঠন জানি, সবগুলো আমাদের রিসোর্সগুলো জানি, এই সবগুলো ঐক্য হলেও কোনো কাজ হবে না যতক্ষণ যাবৎ রাষ্ট্রের প্রত্যেকটা কাঠামোতে আপনার হিউম্যান রিসোর্স লাগবে। তাদেরকে একসাথে এনে যদি আপনি এই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, সমাজ প্রতিষ্ঠার জন্য এবং সুন্নিয়তের রাজনৈতিক দর্শন প্রদান করার জন্য এগিয়ে যেতে না পারি, ততক্ষণ পর্যন্ত ঐক্যের বাণী কেবল একটা প্রলাপ হিসেবে থাকবে। তো আসুন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলবো, আকীদা ভিত্তিক সামাজিক সংগঠন হিসেবে ঐক্যের কথা বলেন। ঠিক আছে, উলামায়ে আহলে সুন্নাত মিলে আপনার এই যে মিলাদুন নবী সহ যেগুলো আকীদাগত বিষয় আছে এগুলো নিয়ে থাকবে, এগুলোর উপর আঘাত আসলে প্রতিবাদ করবে। এই ঐক্যের জন্য আমি একমত, সবাই আসুন একসাথে কাজ করি। আর যদি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি, চিন্তা, অভিলাষ আপনার থাকে, আপনি আগে রুটম্যাপ করেন, চিন্তা করেন রাষ্ট্রের প্রত্যেকটা কাঠামোতে আমার জনশক্তি কি আছে, সেই জনশক্তি আমি সৃষ্টি করার জন্য পদক্ষেপ নেব। এরপরে আমি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক আন্দোলনে শরিক হব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি।